হ্যালো বন্ধুরা, এশিয়ার 20তম বৃহত্তম দেশ মালয়েশিয়া ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বৈচিত্র্যপূর্ণ এই দেশে বসবাস করে মিলেমিশে বহু জাতি। পৃথিবীর সবথেকে উঁচু টুইন টাওয়ারের আলোকসজ্জা আপনার মন কাড়বে। আর হ্যাঁ, বর্তমানে যেসব দেশ বাংলাদেশিদেরকে খুব সহজে ভিসা দিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মালয়েশিয়া, যার কারণে এখন প্রচুর পরিমাণ বাংলাদেশি পর্যটক ঘুরতে যাচ্ছে মালয়েশিয়াতে। যাই হোক, আগামী 7 দিন আমরা ঘুরে দেখব মালয়েশিয়ার বেশ কিছু জায়গা। ঘুরে দেখব মালয়েশিয়ার সবথেকে সুন্দর দ্বীপপুঞ্জ লাংকাউই। ঘুরে দেখব মেঘের রাজ্য নামে খ্যাত জেন্টিং হাইল্যান্ড। তার সঙ্গে আরও ঘুরে দেখব মালয়েশিয়ার একমাত্র নাতিশীতোষ্ণ অঞ্চল ক্যামেরুন হাইল্যান্ড। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের মালয়েশিয়া সিরিজের প্রথম পর্ব। আর এই পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে লাংকাউই পর্যন্ত। পুরো ভিডিও জুড়ে শেয়ার করব আমাদের সম্পূর্ণ খরচ, লাংকাউইতে আমরা কোথায় থেকেছি, কি খাওয়া দাওয়া করেছি এবং কোন কোন জায়গায় ঘুরে দেখেছি সে সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর এখন বাজে রাত 10টা। আমরা ঢাকার কল্যাণপুর থেকে এখন রওনা হয়েছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। মোটামুটি 1 ঘন্টা পরে এখন প্রায় 11টার মতো বাজে, আর আমরা অলরেডি চলে আসছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে। আর আজকে আমাদের ফ্লাইট টাইম হচ্ছে রাত 2টা 5 মিনিটে। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে সাধারণত 3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয়। আর সেই মোতাবেক আমরা মোটামুটি 11টার মধ্যে এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। যাই হোক, প্রথম দফার সিকিউরিটি চেকিং শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের ফ্লাইটের যে কাউন্টার আছে সেখানে বোর্ডিং পাস কালেকশন করার জন্য। আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য কাউন্টারের সামনে এসে লিটারালি তো অবাক হয়ে গেলাম এত ভিড় দেখে। এখন বাজে 11টা 7 মিনিট, আরও প্রায় ফ্লাইটের 3 ঘন্টা বাকি আছে, তারপরেও এই পরিমাণ ভিড়। আর আমরা এখন ঢাকা থেকে কুয়ালালামপুর পর্যন্ত যাব মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে। আর আজকে আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে MH197। আর এই যাত্রায় আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আরও 2 জন, আমি, উপমা আর রুদ্ভি। আর রুদ্ভির কিন্তু এটা দ্বিতীয় ইন্টারন্যাশনাল ট্যুর। মোটামুটি বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন কমপ্লিট করতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো। হাতে এখনও প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আছে আমাদের ফ্লাইট ছাড়ার জন্য। তাই এই সময়টুকু আমরা এখন যাচ্ছি লাউঞ্জের দিকে, সেখানে গিয়ে আমরা সময় কাটাবো। আর আমরা এখন আছি ইবিএল স্কাই লাউঞ্জের ভেতরে। তো আমরা আমাদের 11টার সময় এয়ারপোর্টে এসে পৌঁছেছিলাম। তারপরে বোর্ডিং পাস নিতে এবং ইমিগ্রেশন কমপ্লিট করতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে। এখন বাজে 12টা 40। আর আমরা যেহেতু রাতের খাবার খেয়ে আসি নাই, যার কারণে পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। আর এখানে খাবার আইটেম হিসেবে অনেক ভালো ভালো আইটেম ছিল, যেমন হচ্ছে প্লেন রাইস, ফ্রাইড রাইস, চিকেন কারি, চাউমিন, স্যুপ, এছাড়াও হরেক রকমের আরও আইটেম। আর বরাবরের মতো তাদের খাবার কিন্তু মান খুবই ভালো। আর আমরাও বেশ মজা করে খাবারগুলোকে এনজয় করলাম। ফ্লাইট টাইমের 50 মিনিট আগে কল আসলো প্লেনে ওঠার জন্য, যার কারণে আমরা 9 নাম্বার গেটের দিকে যাচ্ছি। আর ওইখান থেকে আমাদের ফ্লাইটে উঠতে হবে। চলে আসছি আমরা 9 নাম্বার গেটে, আমাদের লাগেজ চেক ইন করতে হবে। এই যে সিরিয়াল। But I hope for the best, don't know what you want. How can't you see what is right? এটা হচ্ছে বিজনেস ক্লাসের যে সিটগুলো,
সেগুলো। আর আমাদের এরপর থেকে হচ্ছে ইকোনমি শুরু। এই যে এখানে ক্যান্টিন ওদের, এখান থেকে ইকোনমি জোন শুরু। এই যে আমাদের সিটটা হচ্ছে 26KH। ভিউয়ার্স, এখন বাজে রাত 1:56। আর আমরা কিন্তু প্লেনে এসে বসে পড়েছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের। দেখতেই পাচ্ছেন এই সাইডে 2টা সিট, মাঝখানে রোতে 4টা সিট, আর তারপরে রোতে 2টা সিট, অর্থাৎ এক রোতে 8 জনের মতো বসা যাবে। বেশ বড় এয়ারক্রাফট এটা। আর ঠিক নির্ধারিত সময়ে অর্থাৎ রাত 2:05 আমাদের প্লেন এখন আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে, কিছু সময়ের মধ্যেই টেক অফ করবে। আর এখান থেকে মোটামুটি 4 ঘন্টার মতো সময় লাগবে আমাদের কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছাতে। ভিউয়ার্স, মোটামুটি আধা ঘন্টার মতো চলার পরে আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান এয়ারলাইন্স আজকে প্ল্যাটার। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটাতে হচ্ছে ভেজিটেবল, ফ্রুটস দেওয়া আছে কিছু, আর ওয়াটার বোতল, একটা বান দেওয়া আছে, বাটার দেওয়া আছে। খাবারটা কেমন? খাবারটা বেশ ভালো। আর আমার সাথে বাবু আছে দেখে সবার আগে আমাকে সার্ভ করেছে, যে আমি খেয়ে যে রিল্যাক্স থাকি। দীর্ঘ 3 ঘন্টার একটা বড় ঘুম দিয়ে উঠে দেখি যে সূর্য মামা উঠে গেছে, তার মানে সকাল হয়ে গেছে আর কি। আর এখন কুয়ালালামপুর টাইমে মোটামুটি সকাল 8টার কাছাকাছি বাজে। আর আমরা কিছুক্ষণের মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। প্লেন থেকে নেমে এয়ারপোর্টে ঢোকার সঙ্গে সঙ্গে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কর্তৃপক্ষরা আমাদের টিকিট দেখে আমাদেরকে কনফার্ম করলো যে আমাদের এখান থেকে C5 গেটে যেতে হবে এবং এখান থেকে প্রায় 15 মিনিটের মতো হাঁটতে হবে, এবং সেখান থেকে শাটেল বাসে করে আমাদেরকে অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে ইমিগ্রেশন করানোর জন্য। এত সুন্দর চকচকে ঝকঝকে এয়ারপোর্ট আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম। এত বড় এয়ারপোর্ট, ইমিগ্রেশন করানোর জন্য অন্য একটা বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে নিয়ে আসলো। কি অবস্থা! প্রায় প্রথমে 15 মিনিটের মধ্যে হাঁটাহাঁটি করলাম, এরপরে বাস আসলো একটা গেটের নিচে, বাস এসে আবার সেই বাসে করে 7-8 মিনিট এসে এই বিল্ডিংয়ে আসলাম। কারেন্সি এক্সচেঞ্জ আছে, আর সামনেই মেবি ইমিগ্রেশন। এখানেই ভিউয়ার্স, 8টায় ল্যান্ড করছিলাম, এখন বাজে হচ্ছে সকাল 10টা। 2 ঘন্টা লাগলো প্রায় ইমিগ্রেশন শেষ করে তার জন্য ডোমেস্টিক যেই এয়ারপোর্ট সেখানে ঢুকে গেছি। তো বাকি কাহিনী আমি একটু পরে বলতেছি। এখানে বেশ কিছু প্রবলেম আছে, প্রবলেম ঠিক বলবো না, ইনস্ট্রাকশন আছে, আপনারা ফলো করলে খুব ইজিলি মুভ করতে পারবেন। আমাদের এই ইনস্ট্রাকশনটা জানা ছিল না জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। আর ওদের ইন্টারন্যাশনাল হোক আর ডোমেস্টিক এয়ারপোর্ট হোক, আপনি যে কোনো জায়গায় গেলে মনে হবে যেন আপনি একটা শপিং মলে আসছেন। প্রায় 10 মিনিট হাঁটার পরে B3-তে আসছি, আমাদের যেতে হবে B9-এ। বাপরে বাপ! আর এদিকে ত্রিধা ঘুমায় গেছে, দেখেন ওর শরীরটা খারাপ হয়েছে। এই যে B9-এ আমরা চলে আসছি। এখন আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। আর এখন বাজে 10:45। আমাদের 11:55-তে প্লেন। আর হ্যাঁ, এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। মালয়েশিয়াতে পৌঁছানোর পরে মালয়েশিয়ান ইমিগ্রেশন ফেস করার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা হচ্ছে ট্র্যাভেল অ্যারাইভাল ফর্ম। আর এই ফর্মটা আপনারা যদি চান তাহলে ট্র্যাভেলের 72 ঘন্টা আগেও ফিল আপ করে রাখতে পারেন। বাট আমি যেহেতু এবারের ট্যুরটা পুরোটা নিজে প্রসেস করেছি, অর্থাৎ পুরো ট্যুরটা আমি নিজে অ্যারেঞ্জ করেছি, কোনো ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে না, যার কারণে আমার এই ইনফরমেশনটা জানা ছিল না। যার কারণে এখানে এসে ইমিগ্রেশনে ফেস করার আগে আমার আবার ফর্মটা ফিল আপ করতে হয়েছে এবং আমার কিছুটা লেট হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি ডিরেক্ট লাংকাইতে যান তাহলে আপনাদের ইমিগ্রেশন সাইড হবে আলাদা, আর যদি কুয়ালালামপুরে যান তাহলে কুয়ালালামপুরের ইমিগ্রেশন সাইড হবে আলাদা। আর হ্যাঁ, এবার আমি শেয়ার করে রাখি আমাদের প্লেন ফেয়ার কত পড়েছিল।
আমি যদি টোটাল বলি তাহলে ঢাকা থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে লাংকাউই, লাংকাউই থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে ঢাকা, এই টোটাল রিটার্ন টিকিট আমাদের জোন প্রতি পড়েছিল ৭৫,০০০ টাকা করে। আর যেহেতু আমি ট্র্যাভেলের মাত্র 7 দিন আগে টিকিট কেটেছিলাম, যার কারণে আমার টিকিট ভাড়া বেশি পড়েছিল। আপনারা যদি মাসখানেক আগে টিকিট কেটে রাখতে পারেন, সেক্ষেত্রে এই ভাড়াটা ৫৫ থেকে ৬০,০০০-এর মধ্যে আপনারা কাটতে পারবেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আর আমরা এখন ৯ নম্বর গেটে প্লেনের জন্য অপেক্ষা করতেছি। আর রুদ্ভির মা বসে এখানে মজা করতেছে, আর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। যাই হোক, আর অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো আমাদের প্লেনে ওঠার জন্য ডাক আসবে। প্লেনের জন্য ওয়েট করতেছে আর খুবই খুশি। আমাদের এখন ডাক চলে আসছে গ্রুপ 6 এর। আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি। এই লাইনে আসো। আমরা বোর্ডিং পাস চেক করি, এখন প্লেনের দিকে যাচ্ছি। খুবই এক্সাইটমেন্ট, কারণ এই রুটের প্লেন জার্নিটা খুবই সুন্দর। উপর থেকে আইল্যান্ডগুলোর ভিউ দেখা যায়, মানে মারাত্মক। 5-এর A, B সিট দুটা হচ্ছে আমাদের। ভিউয়ার্স, আমরা লাংকায় যাওয়ার যে প্লেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের, সেটাতে উঠে পড়েছি। 11:55-তে প্লেন ছাড়ার কথা, আর এখন বাজে 11:45, মানে 10 মিনিট পরে প্লেন ছাড়ার কথা। ওরা প্যাসেঞ্জার উঠাচ্ছে, হয়তো একটু সময়ের মধ্যে ছেড়ে দিবে। রুদ্ভি ঘুমায় গেছে, ওর আসলে অনেক টায়ার্ড। কালকে সারা রাত প্লেনে ঘুমাইছে, 4 ঘন্টা মাত্র ঘুমাইছে কালকে সারা রাতে। তো আবার জেগেছিল, এখন আবার প্লেনে উঠে ঘুমায় গেছে। একদিক থেকে ভালো বাচ্চারা প্লেনে ঘুমালে, কারণ কানের উপর যে প্রেশারটা পড়ে এটা ওরা নিতে পারে না এবং ওদের খুব কষ্ট হয়, ওরা খুব কান্নাকাটি করে, যার কারণে ঘুমায় গেছে। এটা আমাদের জন্য খুবই ভালো, সত্যি কথা বলতে। ঠিক নির্ধারিত সময়ে আমাদের প্লেনের চাকা গড়ালো রানওয়ের উপরে। অল্প সময়ের মধ্যে আমরা এখন টেক অফ করব। এই ফ্লাইট টাইমটা কিন্তু খুবই স্বল্প সময়ের একটা ফ্লাইট। 40 থেকে 45 মিনিট সময় লাগবে আমাদের কুয়ালালামপুর থেকে লাংকাউই পর্যন্ত পৌঁছাতে। এই ফ্লাইটে তেমন কোনো খাবার প্রোভাইড করা হয় না, শুধুমাত্র এই যে আমাদেরকে একটা সল্টেড পিনাটের একটা ছোট্ট প্যাকেট দিছে, আর হচ্ছে একটা পানির বোতল দিছে। এই হচ্ছে এই ফ্লাইটের খাবার দাবার। আর লাংকাউই কিন্তু 99টা আইল্যান্ড নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র 4টি আইল্যান্ডে মানুষের পদচারণা আছে, আর বাকি যেই 95টা আইল্যান্ড আছে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষ বসবাস করে না। ও, রোদের প্রচন্ড তাপ, তাকানো যাচ্ছে না। আমরা প্লেন থেকে নামলাম, আর এটা হচ্ছে আমাদের প্লেন ছিল। তারপরে দেখেন চারিপাশে কি সুন্দর পাহাড়ে ঢাকা, একদম ছোট 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 সুন্দর সুন্দর পাহাড়, এত অসাধারণ লাগতেছে। ওয়েলকাম টু লাংকাই। এখানে ঢোকার গেট। আমরা এদিক দিয়ে এখন ভেতরের দিকে ঢুকবো। খুবই সুন্দর। আর আমাদের লাগেজটা কিন্তু এই বেল্টের পাশে চলে আসবে এখন, এই সাইডে পেছনের দিকেই। আমরা ওয়েট করতেছি। আমরা কিন্তু ঢাকাতেই লাগেজ ড্রপ করেছিলাম, আর এখান থেকে ডিরেক্ট কালেকশন করবো আমরা। রমি, আমার কিন্তু খুবই এক্সাইটেড লাগতেছে। এখন আমারও এক্সাইটেড লাগতেছে। আমাদের লাগেজ চলে আসছে, সিলভার কালারের এই লাগেজটা হচ্ছে আমাদের। খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট। লাগেজ কালেকশন করা শেষ, এখন আমরা এই পথ দিয়ে বের হয়ে যাব। এখানে অনেকে অপেক্ষা করতেছে, বিশেষ করে ড্রাইভাররা, হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ যাদের সার্ভিস আছে। বাট আমাদের এরকম কোনো সার্ভিস নেই, যার কারণে আমরা সরাসরি বের হয়ে যাচ্ছি। মে ব্যাংকের এখানে অনেকগুলো ব্যাংকের এটিএম বুথ আছে, দেখতেই পাচ্ছেন বেশ কিছু ব্যাংকের এটিএম বুথ আছে। তো আমরা মে ব্যাংকে এখানে ট্রাই করতেছি টাকা তোলার, দেখি আসে কিনা আমাদের ডুয়েল কারেন্সি কার্ড ব্র্যাক ব্যাংকের, তো সেটা দিয়ে কন্টিনিউ। আমরা পেয়ে গেছি। সো আমরা জাস্ট রিঙ্গিত কিনে আনছিলাম, কিন্তু এখান থেকে টাকা ওঠানো যায় কিনা এটা ট্রাই করার জন্য জাস্ট আমরা হচ্ছে এখান থেকে 100 RM তুললাম। আমরা সিম কেনার জন্য হট লিঙ্ক এই অপারেটর, সিম অপারেটর, তাদের ইয়েতে ঢুকছি। এখানে আমি সিমের রেট দেখলাম, একটু আপনাদেরকে রেট দেখাই।
আমরা যেহেতু 7 দিন থাকবো তাই এই প্যাকেজটা আমরা নিয়েছি 18 RM আনলিমিটেড ইন্টারনেট 7 ডেজ। আর সব জায়গায় কিন্তু সিমের রেট সেম, বাইরেও চাইলে আমরা কিনতে পারতাম, বাট আমরা ভিতর থেকে কিনে নিলাম, কারণ এখান থেকে আর যদি আমাদের গ্র্যাব ডেকে যেতে হয় সেজন্য আমরা কিনে নিচ্ছি। এস, আর এখান থেকে আমরা এখন সরাসরি বের হয়ে যাচ্ছি। আমরা একটা গ্র্যাব কল করে বাইরে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন বাইরে গাড়ি নাম্বারটাও দিয়ে দিচ্ছে, জাস্ট 3 মিনিটের মধ্যে ও এখানে চলে আসবে এবং খুবই টাইমিং কিন্তু শার্প ওদের। তো যাই হোক, গ্র্যাবে উঠে আপনাদের সাথে কথা বলতেছি। ভিউয়ার্স, আমরা গ্র্যাবে উঠে গেছি আর এখন বাজে 2টা 6 মিনিট। এখান থেকে 30 মিনিট লাগবে বলতেছে গ্র্যাবে। 18 RM ভাড়া দেখাচ্ছিল। আর এখান থেকে কিন্তু আমাদের হোটেল 20 কিলোমিটার। ও, আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা লাংকাইতে আসলে 2টা জায়গা চুজ করতে পারেন থাকার জন্য। একটা হচ্ছে কোয়া, এখানে হচ্ছে আপনি থাকতে পারেন, অথবা আরেকটা হচ্ছে পান্তাই চেনাং, যেটা হচ্ছে লাংকাইয়ের মেন ট্যুরিস্ট হাব, যেখানে ম্যাক্সিমাম মানুষজন থাকে। ওয়েলকাম টু বেলা ভিস্তা ওয়াটারফ্রন্ট। ঢুকেই ওদের রিসিপশন এরিয়া, এই যে দেখুন কত বড় রিসিপশন। আর একটা বিল্ডিং না, কিন্তু কয়েকটা বিল্ডিং নিয়ে কিন্তু এই বেলা ভিস্তা ফ্রন্ট রিসোর্ট। এখানে হচ্ছে মেইন রিসিপশন। আচ্ছা, আমাদের চেক ইন করা শেষ। চেক ইন প্রসিডিউর খুবই স্মুথ ছিল, জাস্ট পাসপোর্টগুলো নিয়ে স্ক্যান কপি রাখছে। আর আমার তো আগে থেকে বুকিং করা ছিল agoda.com-এর মাধ্যমে। আমার সামনে কিন্তু বিচ, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে বিচ, এদের প্রাইভেট বিচ আছে, নিয়ে যাব। হ্যাঁ, আর সামনে কিন্তু পুল, বিচের সামনে কিন্তু পুল আছে, ইনফিনিটি পুল। তো যাই হোক, আগে হ্যাঁ একটু পরে আমরা যাব। তো আমরা আপাতত হচ্ছে আমাদের রুম 144 নম্বর রুম। সো যাই, গিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের রুম, আর রুমে ঢুকে ঢুকে ডানে হচ্ছে ওয়াশরুম, একটু দেখায় দিই। এখানে হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে হাই কমোড, এটা হচ্ছে শাওয়ারের প্লেস, গ্লাস দিয়ে আলাদা করা আছে। এখানে টাওয়েল রাখা আছে, আর হচ্ছে এখানে টয়লেটরিস কিছু দেওয়া আছে। রুমের মধ্যে যাই, খুবই বেসিক ক্যাটাগরির একটা রুম। এই যে দেখতেই পাচ্ছেন, ঢোকার সাথে সাথে এখানে একটা সুন্দর বড় মিরর, এখানে চা কফির ব্যবস্থা রয়েছে। আর এখানে হচ্ছে বেড, 3 জন ঘুমানোর মতো, মোটামুটি কুইন সাইজ একটা বেড। এখানে হচ্ছে টিভি, এই পাশে হচ্ছে একটা জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, এবং হচ্ছে একটা আলমারির মতো আছে, বাট ওপেন একদম। আর এই পাশে হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন, চার্জিং পোর্টের ব্যবস্থা আছে। আর এই পাশ দিয়ে হচ্ছে ওদের বিল্ডিং ভিউ, দেখতেই পাচ্ছেন। এই যে ওদের যে রিসোর্টের ভিতরে যে অংশটা, সেটা আপনি চাইলে সি ভিউ রুম নিতে পারেন, সেগুলো প্রাইস অনেক বেশি আসবে। আর এটা কিন্তু একটা 4 স্টার ক্যাটাগরির রিসোর্ট। এই রিসোর্টটার এই রুমটার ভাড়া ছিল প্রায় 10,000 টাকার মতো। আমরা ইনক্লুডিং ব্রেকফাস্ট ডিসকাউন্ট পেয়ে মোটামুটি 5,500 টাকায় নিয়েছি, বাংলা টাকায়। আমরা তো হোটেলে ওঠার পরে জাস্ট ক্ষুধা লেগে গেছে, সব কিছু মিলিয়ে বের হওয়া সম্ভব হয়নি, যার কারণে আমরা এখান থেকে গ্র্যাব ফুডে অথবা ফুড পান্ডেতেও আপনি চাইলে খাবার অর্ডার করতে, জাস্ট 20 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসছে। আমরা ম্যাকডোনাল্ডস থেকে একটা প্ল্যাটার অর্ডার করছিলাম, আর হচ্ছে একটা বার্গার। এই যে এই একটা প্ল্যাটার ছিল হচ্ছে 18 রিঙ্গিত, আর এটা ছিল হচ্ছে 12 রিঙ্গিত, আর টোটাল সার্ভিস চার্জ নিচ্ছে আরও 4 রিঙ্গিত, ডেলিভারি সব কিছু মিলে। টোটাল এই 2টা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর ওই যে আমাদের হচ্ছে আইস টি, এটা মিলে খরচ হচ্ছে 35 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় হচ্ছে যেটা 1050 টাকার মতো। আমরা একটি গ্র্যাব ডেকেছি। আর এই কুয়াতে 2টা পয়েন্ট আছে ঘোরার মতো, একটা হচ্ছে ইগল পয়েন্ট, এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, আর একটা হচ্ছে মাহা টাওয়ার। সর্বনিম্ন একটা ভাড়া চার্জ করতো, যার কারণে 9 রিঙ্গিত দিয়ে আমাদেরকে এটা নিতে হলো। তো আর আমরা যেখানে যাচ্ছি ইগল পয়েন্ট, যেটা হচ্ছে লাংকাইয়ের সব থেকে পপুলার একটা স্পট, যেখানে সবাই মনে হয় লাংকাই ঘুরতে আসবো আর ইগল পয়েন্টে গিয়ে একটা ছবি তুলবো না, মানে ট্যুরটাই মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। ইগল পয়েন্টের সামনে একটা ঢুকতে একটা ফোয়ারার মতো আছে, হ্যাঁ, আর এখান থেকে খুব সুন্দর মাহা টাওয়ার দেখা যায়।
ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি একদম ইগল পয়েন্টের সামনে, যেটা লঙ্কায়ের খুবই আইকনিক একটা স্ট্যাচু, আপনারা সবাই জানেন। আর ইগল পয়েন্টের ঠিক সামনে হচ্ছে এই যে দেখুন, ইগল পয়েন্ট পেছনে পড়ে গেল, আর এই যে সামনে এই জায়গাটায় হচ্ছে মাহা টাওয়ার, যেটা লঙ্কায়ের অনেকে আইফেল টাওয়ারও বলে থাকে। মাহা টাওয়ার খুবই নামকরা একটা আইকনিক প্লেস, এই দুইটা মাহা টাওয়ার আছে ইগল পয়েন্ট। যারা লঙ্কাইতে ঘুরতে আসেন এবং গোয়াতে আসেন তারা বেসিক্যালি এই মাহা টাওয়ারে আর এই ইগল পয়েন্টে ঘুরে যান। তো আপনারাও যদি গোয়াতে আসেন তাহলে ইগল পয়েন্টে ঘুরে যেতে পারেন। Floating, weightless, undersea, diving. এত সুন্দর সমুদ্রের বাতাস, এই যে পিছন দিকে দেখুন সি বিচ, এখানে কিন্তু সানসেট ক্রুজ সাফারি আছে। অনেকে এখানে সানসেটে ক্রুজ নিয়ে, যে ভেতরে দেখেন ক্রুজ দাঁড়িয়ে আছে, অনেক ক্রুজগুলো দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর একটা এরিয়া, মাইন্ড ব্লোয়িং, এক কথায় অসাধারণ। তো যাই হোক, আমরা ইগল পয়েন্টে বেশ খানিকটা সময় উপভোগ করলাম। এখানে অলরেডি সানসেট হয়ে গেছে। আমরা ইগল পয়েন্টে ঘোরাঘুরি করে 6 রিঙ্গিত দিয়ে একটি গ্র্যাব ডেকে নিলাম। সামনে মাহা টাওয়ারের নিচে যাব। এখান থেকে 2 কিলোমিটারের মতো রাস্তা, যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। আর মাহা টাওয়ারের নিচে এসে দেখলাম একটা 7-Eleven-এর একটা শপ আছে। সো সেখানে ঢুকে আমরা চিন্তা করলাম রাতের কিছু খাবার কিনে নিয়ে রাখি, যাতে রাত্রে আমরা হোটেলে গিয়ে খেতে পারি। এছাড়া মাহা টাওয়ারের নিচে বেশ কিছু লোভনীয় খাবার দাবারের দোকান ছিল, যেগুলো দেখে খুব লোভ হচ্ছিল। যেমন বিভিন্ন টাইপের সসেজ, তারপরে বিভিন্ন টাইপের চিকেন দিয়ে তৈরি বিভিন্ন খাবার, পাশাপাশি হচ্ছে বিভিন্ন টাইপের জুস। তো এর মাঝখানে ভাবলাম যে আমরাও একটু ভারী খাবার খেয়ে নিই। আমরা মাহা টাওয়ারের নিচে এখানে একটা সামিয়াং অমলেট, আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে আপনি এখান থেকে রামেন যে কোনো একটা চুজ করবেন, কোরিয়ান রামেন। প্লেন যদি আপনি রান্না করে নেন তাহলে মাত্র 10 রিঙ্গিত দিতে হবে। এর সাথে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন, যেমন সসেজ, তারপরে হচ্ছে ক্র্যাব, চিজ, মাশরুম। আর আমরা হচ্ছে যেটা করলাম, আমরা হচ্ছে এই যে দেখেন এই প্যাকেজটা নিয়েছি। এই যে দেখুন ওনারা সুন্দর করে অমলেটটা কি দিয়ে বানাচ্ছে। হোয়াট ইজ দিস? মিল্ক। আর এই পাশে হচ্ছে ওরা রামেনটা ছেড়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য, আর এই পাশে সসেজটাকে ফ্রাই করতেছে। আর ডিমটা অমলেট করবে হচ্ছে বাটার দিয়ে। দেখুন অনেকগুলো বাটার দিয়ে দিচ্ছে এখানে। এখানে আমাদের রামেন সিদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখুন দুধ দিয়ে ডিমটাকে বানিয়ে নিয়েছে, এটা এখন চিজের মধ্যে ছেড়ে দিচ্ছে ফ্রাই করার জন্য। এই যে ডিম ফ্রাইটার ভেতরে ওই মশলা দিয়ে মাখানো যে রামেনটা, সেটা সুন্দর করে ছেড়ে দিছে। ফাইনালি আমাদের রামেন রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা খাবার নিয়ে চলে আসছি। এই খাবারটা নিয়ে আপনি চাইলে এগুলোতে বসতে পারেন। এই পাশে কিন্তু বিচ, হ্যাঁ, অথবা হচ্ছে এই নিচে বসতে পারেন। উপমা এই নিচে বসছে, আর রুদ্ভিও নিচে বসতে খুব কমফোর্ট ফিল করে, কারণ ও পড়ে যায়, ওই জন্য আমরা চেয়ারে বসাই না। হ্যাঁ, পার্সেল করে দিচ্ছে। উপমা খাবারটা একটু খেয়ে জানাও, হ্যাঁ কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে একটু জানাও কেমন হয়েছে। সবাই খাচ্ছে, তো আমরাও একটা অর্ডার করেছি, দেখি কেমন। আসলে আমরা স্পাইসি কম দিতে বলেছি। আমরা বাসায় যেরকম বানাই কাইন্ড অফ সেরকম, কিন্তু জিনিসটা ও অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছে। এই জিনিসটা খুব ভালো লাগছে আর কি। আসলে মজা। এনভায়রনমেন্টটা কেমন? এই যে বিচের ধারে বসে বসে যে আমরা এই যে এখানে বসে খাচ্ছি, এটাই তো লাখ টাকার ই। আর ভিউয়ার্স, আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। গোয়া কিন্তু মোটামুটি 10টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। সো গোয়াতে যারা থাকবেন এটা মাথায় রাখবেন। আর খাওয়া দাওয়া করতে চাইলে কিন্তু 8:30 9টার মধ্যে করে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে, আর আপনি যদি পান্তাই চেনাঙে থাকেন, যেটা আমি সকালেও বলেছিলাম যে পান্তাই চেনাং হচ্ছে মেন ট্যুরিস্ট হাব এই লঙ্কায়ের। তো ওইখানে কিন্তু লেট নাইট পর্যন্ত, অর্থাৎ 12টা 1টা 2টা পর্যন্ত সব ধরনের দোকান খোলা থাকে, সব ধরনের রেস্টুরেন্ট খোলা থাকে, ডিজে পার্টি,
বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বার, বিভিন্ন কিছু খোলা থাকে। সো আপনারা চাইলে পান্তাই চেনাঙেও থাকতে পারেন, বাট আমাদের একটু নিরিবিলি পছন্দ, যার কারণে আমরা এই কুয়াতে হোটেল নিয়েছি, প্রথম হোটেলটা। আর আগামীকাল কিন্তু আমরা আবার পান্তাই চেনাঙেই যাব, ওখানে আমরা নাইট স্টে করবো একটা হোটেলে। তখন আমরা পান্তাই চেনাঙের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো, যে ওখানে কি কি হয় সন্ধ্যার পর থেকে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে মালয়েশিয়া সিরিজের নতুন একটি পর্বে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকুন।